সর্বপ্রথম দেখা আমাদের কোথায় হয়েছিল? আগেকার দিনে হতো কি মায়েরা মনে আছে? নারী আর পুরুষের দেখা কোথায় হয়? ছাদ না তলায় গো, ছাদ না তলায়। আমার মায়ের বাড়ির উঠানে ছাদ না তলায় সুন্দর করে 4টি কঞ্চি কেটে বাঁশের একটা ছাদ না তলা নির্মিত করা হয়, সেখানে দেখা হয় তো। কিন্তু এখনকার যা দিনকাল ছাদ না তলা পাতার দরকার নেই। 12,000 টাকা দিয়ে একটা রিয়েলমি ফোন কিনে দিলে যথেষ্ট, নাকি বলছেন? মা লক্ষ্মী ঘরেই চলে আসবে, খুঁজতে যাওয়ার দরকার নেই। ছেলেমেয়েরা হাতে একটা করে বড় ফোন থাকলে যথেষ্ট। তো হাতে করে নিয়ে চলে যাবে, তা মনে হবে বোধহয় শিল নিয়ে যাচ্ছে, নোরা দিলে বোধহয় মশলা করা হবে। বলছে হ্যালো কোথায় আছো? বলছে আমি আমতলায়। এই ভদ্রলোকটা। আমি তখন বলছি হ্যালো তুমি কোথায় আছো? বলছে আমি জামতলায়। তাহলে থেকো না জামতলায়, চলে এসো পাকুর তলায়, হয়ে যাক তলায় তলায় নাকি। এখন এইভাবেই হচ্ছে। মোবাইলে টিউন কি দিচ্ছে? মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, মানে স্কলার টিউন দেখছি। ও প্রিয়া কেমন আছো বলো। মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, প্রিয় কেমন আছো বলো। মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, প্রিয় কেমন আছো বলো। মোবাইলে স্কলার টিউনে বাজছে হ্যালো হ্যালো, প্রিয়া তুমি কেমন আছো বলো। মেয়েদের একটা সবা মিস কল মারা, নাকি বলছে? মিস কল মারছে, সামান্য মিস কল মারছে মেয়েরা, আর খরচ করছে ছেলেরা। নেতাই করে হরি বল। শুধু বাহ্যিক জগতে চিন্তা ভাবনা করলে হবে না, একটু ভিতরে যেতে হবে। খরচ করে কারা? সকালে বিকেলে মিস কল মারো কেনে, সকালে বিকেলে মিস কল মারো কেনে, সকালে বিকেলে মিস কল মারো কেনে, ফোনটা করো না গো তুমি একবার। মোবাইলে 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 হরিবল হরিবল হরিবল। প্রিয় কেমন আছো বলো। মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, প্রিয় কেমন আছো বলো। মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, প্রিয় কেমন আছো বলো। এখন এইভাবেই হচ্ছে হচ্ছে। কোথায় মোদের দেখা হয়েছে? এইভাবে এবারে যত্ন করে বিয়ের দিন যত্ন করে বিয়ের দিন দেখি ধার্য হয়ে গেল। আমি সেজে গুজো করে এগো বসে আছি ভালো। ঠিক এমন সময় কানে শুনিবারে পাই, দেখো বর সেজে কানে শোনা যায়। আমি সাজুগুজু করে বসে আছি, আর এমন সময় হঠাৎ করে শুনলাম বর এসেছে। এমন সময় জানি দেখো 7 জন পুরুষ মিলে আনতে আমায় গেল গুণমন। সেখানে 5 জন নয়, সেখানে 8 জন নয়, 7 জন পুরুষ মিলে আমায় আনতে গিয়েছে। আচ্ছা দামটা কার বেশি গো মায়েরা? আমার দাম বেশি না এদের দাম বেশি? আমার কথায় বাবার আজ রাগ করবেন না, কিন্তু আমি যা বলবো আমার ঘরের মানুষটাকে বলবো, আমি যা বলবো আমার ডাব মুখোটাকে বলবো। কিন্তু আপনারা আমার কথায় কিছু মনে করবেন না। আমি যা বলার বলবো, যা রাখার রাখবো, যা মারার মারবো, যা করার করবো আমার ঘরের লক্ষ্য মুখোটাকে বলবো। তা বলে বাবা আপনারা কিছু মনে করবেন না। এবারে 7 জন পুরুষ মিলে আনতে আমায় গেল। আমি মনে মনে চিন্তা কখন করিতাম লাগিল। আমি চিন্তা করলাম
যে আমার যাকে আমি স্বামী রূপে বরণ করে নেব তার আমি বাম দিকে গিয়ে বসবো। কেন? একটা পুরুষের বাম দিকে স্থান হচ্ছে তার অর্ধাঙ্গিনী আর ডান দিকে হচ্ছে তার জননী। আমি মনে মনে চিন্তা করছি, আর দুটি পানির পাতাকে নিয়ে দুটি নয়নের মধ্যে আবৃত করে নয়ন খানাকে ঢেকে নিয়ে আমি চলে আসি। ভালো দেখি ছাদনা তলায় আমায় গো বসাইয়া দিল। ভালো এই পুরুষটা করলো কি, ওকে ডান দিকে বসিয়ে দিল আমাকে, মানে আমাকে প্রথমে মা সাজিয়ে দিল। আমি বলছি বেশ দেখা যাক কি হয়। তার পূর্বে হলো কি আমাদের শুভ দৃষ্টি হলো, পানের পাতা নিয়ে দুটি নয়নের মধ্যে আমি আবৃত করে আছি, সঙ্গে আমার জামাইবাবুরাও আছে। বলছে ঢাকা খোলো, শুভ দৃষ্টি হবে। যে আস্তে করে পানের পাতাটা একটু সরিয়ে দিয়েছি, এ মাল দেখে ফুক ফুক করে ভালোই তাকাচ্ছে, মনে হচ্ছে বাবার গালে মেয়ে দেখেনি বোধ, ভালোই তাকিয়ে তাকিয়ে দেখছে না। বেশ তোমার দৌড়খানা দেখে এবার ছাদনা তলায় নিয়ে যাওয়া হলো। ছাদনা তলায় ডান দিকে বসে আমাকে মা সাজিয়ে দিল। তারপরে কিছুক্ষণ পর যত যত আমাদের বিধি হয় সনাতন ধর্মের বিধি মতো কাজকর্ম হলো, পুরোহিত মশাই কানে কানে তিনটে মন্ত্র বলে দিল। সেই মন্ত্র শোনার পর এই ডান দিকের মাকে বাম দিকে বসিয়ে আমার হাইডো ডেতে মুরাম ফেলিল। আমার হাইডো ডেতে মুরাম ফেলিল। আমার বিয়ে হয়ে যায়। সেই থেকে ও হলো আমার স্বামী আর আমিও হলাম তার স্ত্রী। ও হলো আমার স্বামী, আমিও হলাম তার স্ত্রী। স্বামী ও হচ্ছে স্বামী, দেখে নেব আমি। নমস্কার নিলাম, আশীর্বাদ করবেন এইভাবে যেন আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ সেবা করতে পারি। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে এবার যখন আমাদের হয়ে গেল, মধুময় সম্পর্ক পাওয়া গেল এই জগতের মধ্যে। তাই একটা সুন্দর মধুময় সম্পর্ক পাওয়া গেল। বিয়ে কার্য হয়ে গেল, একটু আমি সাইডে আছি, ওর হাতে একটা ফোন আছে, আমার হাতেও একটা ফোন আছে। হ্যাঁ, তা ও আমাকে তখন মেসেজ করছে, কি করছো? আমি তখন মেসেজে কোনো রিপ্লাই না করে ওকে তখন বলি কি করছো? তা ও তখন বাহানা করে বলছে জানু, ও তখন বাহানা করে আমাকে বলছে জানু আমি এক কাপ চা করলাম, চাটা ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে চা পান করছি, চা খাচ্ছি। আচ্ছা, চা কি ঠান্ডা খাওয়ার জিনিস? চা গরম গরম খেতে হয়। তা আমি মনে মনে চিন্তা করছি এ বেটা নিশ্চয় আমার সঙ্গে মশকরা করছে। না, চা তো গরম গরম খেতে হয়, চা আবার ঠান্ডা করে খাচ্ছ কেন? তা ও আর কিছু বলছে না বাবা। আমার দিয়ে তখন বলছে তুমি কি করছো? আমি বললাম জানো দোকান থেকে এক বোতল স্প্রাইট কিনে নিয়ে এলাম, ঠান্ডা স্প্রাইটটাকে গ্যাসের মধ্যে গরম করে ও গরম করে স্প্রাইটটাকে খাচ্ছি। ও তখন বলছে ও তখন বলছে কেন, স্প্রাইট তো গরম গরম খাওয়ার জিনিস, স্প্রাইটকে আর ঠান্ডা করে খায়? স্প্রাইট করে গরম করে খায়, স্প্রাইট। আমি তখন বললাম শোনো, তোমায় আমি কত ভালোবাসি, এই জীবনের চেয়ে বেশি তোমায় কত আমি ভালোবাসি। এই ঠান্ডা স্প্রাইট যদি আমি খাই, আজ থেকে বুকের মধ্যে তুমি আমার আছো। ঠান্ডা স্প্রাইট যদি খাই, তোমার যদি ঠান্ডা লেগে যায়, এ তখন দেখছে আমি জাত তার পাল্লায় পড়িনি। শোনো, আমি দেশে নারী নই, আমি জলের উপর আখা পেতে ভাসতে পারি, আমি দেশে নারী নই।
এইবার সেই দিনকে কেটে গেল কোনো রকমে। এবার পরের দিনকে চলে গেলাম শ্বশুর বাড়ি। এ যখন বিয়ে করতে আসে কত দল বল সঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে স্করপিও গাড়ি ভাড়া করে চলে এসেছে, একা আসে নাই। আর আমি যখন বিয়ে করে গেলাম আমি তখন একাই চলে গেলাম শ্বশুর বাড়ি। দেখবেন মেয়েদের ক্ষেত্রে নিয়ম আছে, হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে নিয়ম আছে। কোনা যাত্রী যদিও যায় হয় বিকেল বেলায় নইলে সন্ধ্যাবেলা, এখন আবার রাত হয়ে গিয়েছে, হ্যাঁ রিসেপশন হবে, তো রাত্রেবেলায় যাই। এবারে মেয়ে ছেলে যখন শ্বশুর বাড়ি যায় তার সঙ্গে আর কেউ যায় নাকি? গেলে একজন যায় ঠাকুমা কি বলছে, এদের মনে কিন্তু ভয় আছে যদি তাই সাঙ্গ পাঙ্গ গুটিয়ে নিয়ে চলে এসে। কি ঠিক বলছি না ভুল বলছি? আর আমি একাই গেছি, দেখে কি করতে পারে। আর তোমার জোর কতটুকু আর আমার জোর কতটুকু এখানে বিচার। সেই দিনটা কোনো রকমে চলে গেল। এবার পরের দিনে একটা সুন্দর করে বিবাহ বাসর তৈরি করা। আমি সুন্দর করে সাজুগুজু করে একা মেয়ে ছেলে শ্বশুর ঘরের মধ্যে চুপচাপ বসে আছি। আর আমার এই স্বামীটা তখন গিয়েছে। আস্তে আস্তে গিয়ে আর কেউ নেই, একমাত্র ও আর আমি আরও। তা মেয়েটা দেখবেন প্রথম দিকে খুব লাজুক। আমার তখন বলছে কি গো কেমন লাগছে শ্বশুর বাড়ি? মেয়েদের দেখবেন খুব লজ্জা, প্রথমে মুখে কথা বলবে না। আমি তখন বলছি ভালো লাগছে, মানে ঘাড়ে কথা বলছি। শ্বশুর কেমন লাগছে? ভালো লাগছে। শাশুড়ি মা কেমন লাগছে? ভালো লাগছে, মানে ঘাড়েই হচ্ছে। শেষমেশ তখন জিজ্ঞাসা করছে বলো তো আমাকে কেমন লাগছে? আমি তখন আর ঘাড়ে কথা বলতে পারলাম না। আমি তখন বলছি শোনো তোমাকে দেখতে মিঠুনের মতো লাগে। আর এর গা তখন আলোপস্ত করতে শুরু করেছে। সাংঘাতিক ব্যাপার, প্রথম দিন আমাকে মিঠুন বলে ফেলেছে। বলে ফেলেছে আর এত সুন্দর মধ্যে সম্পর্ক তবে মিঠুন বলে। এই নিয়ে আস্তে আস্তে আমাদের সংসার জীবন গার্হস্থ জীবনে আমরা প্রবেশ করলাম। গার্হস্থ জীবনে দেখবেন বিয়ের প্রথম দিকে খুব ভালো, আস্তে আস্তে যত দিন কেটে যায় তত কিন্তু অশান্তি বেড়ে যায়। এই নিয়ে একদিন তুমুল ঝগড়ার সৃষ্টি হয়ে গেল। ও বলছে আমি বড় আর আমি বলছি আমি বলছি শোনো এই জগতের বুকে নারী শক্তিকে পরিত্যাগ করে পুরুষ কখনো বিজয়ী হতে পারেনি। বলছে কেন? আমি বললাম দেখো কোন জায়গাটা আমি নেই, প্রত্যেকটা জায়গাতে তোমাকে আমি বাঁচিয়েছি। আর প্রত্যেকটা জায়গাতে আমি আছি বলেই তুমি উদ্ধার হতে পেরেছি। তোমায় আমি ভালোবাসি। দেখো তোমায় আমি ভালোবেসে দাপর যুগের মধ্যে আমি যখন রাধা রানীর রূপে এগোচ্ছিলাম গুণমণি, আমি কলঙ্কিনী হই চরাচরের মাঝারে সেই কৃষ্ণকে ভালোবেসে যাই বলিবারে। একমাত্র জগতের বুকেই তোমাদের মতো পুরুষকে ভালোবেসে যার নাম রাধারানী, সে কলঙ্কিনী নাম ধরেছে। জগতের বুকে সবাই তাকে বলে কলঙ্কিনী রাধে না, কি বলছে কলঙ্কিনী। আমি তোমাকে ভালোবেসে নারী পুরুষকে ভালোবেসে সে কলঙ্কিনী হয়েছে। তুমি বলতে পারো হে পুরুষ কোন পুরুষ এই রকম নারীকে ভালোবেসে সে কলঙ্ক হয়েছে? তবে জানো পুরুষ জাতি বড় এগোতে হবে। এবার দ্বিতীয় কথা আমি তোমায় বলে যাই, আমি ভাবের কথা শোনো গো আজ সমুদয় তোমার জন্যই আমি দেখো যার নাম পার্বতী নিজের স্বামী নিন্দা প্রতিনন্দা শ্রবণ করেছিল কোথায়? দক্ষিণ গৃহে। দক্ষ হচ্ছেন তার পিতা, একদিন একটা যজ্ঞ শুরু করেছিলেন। সেই যজ্ঞেই ছিলেন শিববিহীন যজ্ঞ। সেখানে কিন্তু নিমন্ত্রণ করা হয়নি পার্বতী এবং শিবকে। তথাপিও বিনা অনুমতিতে পার্বতী গিয়েছিলেন। সেখানে প্রবেশ করে দেখলেন কি প্রতিনিন্দা।
সেদিনকে পার্বতী পতি নিন্দা শ্রবণ করে হ্যাঁ গো যে নারী জীবনের সার্থকতা একমাত্র পতি, জানো তোমায় আমি কত ভালোবেসেছি, সেই নিন্দা শ্রবণ করি সেই যজ্ঞের মধ্যে নিজের প্রাণকে আহুতি দিয়ে দিল। বলতে পারো এই রকম ভালোবাসা তোমরা বাঁচতে পেরেছো? হ্যাঁ গো কোন পুরুষ জগতের মধ্যে এই রকম মা পার্বতীর মতো ভালোবেসে তোমরা যজ্ঞের মধ্যে প্রাণ দিয়েছো? যজ্ঞের মধ্যে দাম দিয়েছো বলো জগতে কি বা তোমরা করেছো? বলো সত্য তেতা দাপর করি চারি যুগের কথা করি এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এই নারীকে ব্যতি রেখে নারীকে পরিত্যাগ করি তোমরা নতুন কি করেছো? তুমি বলে যাবে গো আমার কাছে গো নতুন কি করেছো গো? তুমি ভুল বলে আবার চলে যেও না। তাই তিনটি কথা স্বামীর কাছে বলে গেলাম, এবার স্বামী আসুক বলুক নাকি বলছে, ততক্ষণে তুমি আবার ভুল বলে চলে যেও না। আসলে ব্যাপারটা হয়েছে কি, এখনকার দিনে তো সব ভুল ভুল। এ ব্যাংকে কাজ করবে, কম্পিউটারের কাজ করবে, তারপর অনলাইন সেন্টারে কাজ করবে, যত কার্ড বানাতে দেবে সব দেখুন ভুল করবে। তাই এক ভদ্রলোক আধার কার্ড তৈরি করতে দিয়েছে, আধার কার্ড তৈরি করতে দিয়ে নামটা ভুল চলে এসেছে। দোকানে গিয়েছে, দোকানে গিয়ে বলছি ও দাদা কি হলো, বলছে আমার নাইটিটা পাল্টে দিয়ে দিয়ে। তা দোকানদার তখন বলছে এটা হচ্ছে অনলাইনের দোকান, এটা কাপড়ের দোকান নয় যে তোমাকে নাইটি পাল্টে দেব। তা সেই খদ্দের তখনও বলছে তাহলে আমি ঠিক দোকানেই এসেছি। বলে ঠিক দোকানে এসেছি মানে? তোমার কাছে কয়েকদিন হলো আমি আধার কার্ড তৈরি করে নিয়ে গিয়েছি, তাতে সমস্যা কি? বলছে শোনো আমার নাম ছিল সুধীর মাইতি আর তুমি আধার কার্ডের নাম করে দিচ্ছ সুতির নাইটি। নিতাই গরু হরি বল হরি বল। ও যেতে না যেতে আর একজনও প্রবেশ করেছে। সেই ভদ্রলোক বলছে ও দাদা, বলে কি হলো? বলছে আমরা স্বপ্ন দোষটা ঠিক করে দিন। তা সে অনলাইনে দাদা তখন বলছে এটা ডাক্তারখানা নয় যে তোমার স্বপ্ন দোষ আমি ঠিক করে দেব। তা বলছে কি কিসের দোকান? বলছে এটা অনলাইনের দোকান। তো তখন বলছে তাহলে আমি ঠিক দোকানে এসেছি। ঠিক দোকানে এসেছি মানে? বলছে আমার নাম ছিল স্বপন ঘোষ আর তুমি আধার কার্ডের নাম দিয়েছো আমার স্বপ্ন দোষ। তাই আমার পাল্লাদার তুমি এমন ভুল করে যেও না, এমন ভুল করে যেও না, ছোট্ট করে দিলাম গো সোনা। ভুল করে যেও না। তো যাই হোক ছোট্ট করে একটু বলে গিয়ে এবার একটা গান ধরো। তবে রঞ্জিত কুমার আমার নাম, মারকোলা হয় আমার গ্রাম, সাঁইথিয়া হয় থানা, বীরভূম জেলাতে বাড়ি গো অনেকের তা জানা। মাননীয় সুধী সমাজ, আমার বাড়ি সাঁইথিয়া থানার অন্তর্গত মারকোলা গ্রামে আমার বাড়ি। আমার যিনি জ্যাঠামশাই বিজয় কৃষ্ণ সাহা তিনি এককালীন গান করতেন। আমার যিনি গুরুদেব শ্রী নির্মল মণ্ডল ভালকুটি বাড়ি তিনি আমার গুরুদেব, তিনিও বর্তমানে গান করেন। এবং আমার যিনি দাদু তিনিও একজন বিশিষ্ট কবিয়াল ছিলেন, ঈশ্বর গৌরচন্দ্র সাহা। তাই আমি আমার যিনি পাল্লাদার চালে জোয়াতে পারি তার মিলি দাস না, আমার সঙ্গে গাইবে কবি আমি আজকে জানিলাম। আজ আজ লড়াই ভালো জমবে, এই মিলি দাসের সঙ্গে ওই লড়াই ভালো আপনারা সকলেই জানেন আমাদের এই পশ্চিম বাংলার মাঝখানে 23টি জেলা আছে, তার মধ্যে
বর্ধমান জেলাকে বলা হয়, মুর্শিদাবাদ জেলাকে বলা হয়, নদিয়া জেলাকে বলা হয় পলি মাটির দেশ। কারণ এখানে মাটিটা খুব ভালো, পলি মাটি। যদি পশ্চিম বর্ধমানে যান সেটাকে বলা হচ্ছে কয়লা মাটির দেশ, এখানে কয়লাটা একটু বেশি উৎপন্ন হয়, কয়লা বেশি পাওয়া যায়। যদি আপনি বাঁকুড়া যান, এই বাঁকুড়াকে বলা হয় কাঁকর মাটির দেশ, এখানে ফসল খুব একটা বাগ হয় না, একটু ঘাস লতাপাতা গাছগাছালি হয়, এই পলি মাটির মতো অত ফসল ভালো হয় না। একে বলা হয়, বাঁকুড়াকে বলা হয় কাঁকর মাটির দেশ। আর মাননীয় সুধী সমাজ, আমি যে বীরভূম থেকে এসেছি, আপনাদের এই বীরভূমের গ্রামেই, এই নিমগড়িয়া গ্রামে গান করতে, আমার বীরভূমকে কি বলে বলুন তো? রাঙা মাটির দেশ। তাই তো আমার গানে কি বললেন গো? ওগো বাড়ি আমার, আমার বাড়ি বাড়ি আমার, ওরে বাড়ি আমার, ওরে রাঙা মাটির দেশে গো, ওগো বাড়ি আমার রাঙা মাটির দেশে, বাড়ি আমার রাঙা মাটির দেশে, দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে, বাড়ি আমার রাঙা মাটির দেশে, দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে, বাড়ি আমার রাঙা মাটির দেশে, দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে। আমার বিধাতা এক করেছে মন, আমার বিধাতা এক করেছে মন, আমার ওই না পরিবেশে বেশে বেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে, দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে, দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে, বাড়ি আমার রাঙা মাটির দেশে, দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে। ওই জয় দেবার চণ্ডীদাস আর অমর কবি কীর্তিবাস, জয় দেবার চণ্ডীদাস আমার কবি কীর্তিবাস। মাননীয় সুধী সমাজ, জয়দেবের মেলা নিশ্চয়ই প্রায় ভক্তই ওখানে গিয়েছেন, তাই না? হ্যাঁ, এটা আমার কোথায়? বীরভূমে। ওই জয় দেবার চণ্ডীদাস, মানুরের চণ্ডীদাস আর অমর কবি কীর্তিবাস, জয় দেবার চণ্ডীদাস অমর কবি কীর্তিবাস, আমার বিশ্বকবি রবির বাস। মাননীয় সুধী সমাজ, কবিগুরু রবি ঠাকুর তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি শান্তি পেলেন না। শান্তির আশায় ঘুরতে ঘুরতে তিনি শান্তি পেলেন কোথায় গো? আমাদের বোলপুরের শান্তি নিকেতনে তিনি শান্তি পেলেন। ও তাই বিশ্বকবি রবির বাস, বিশ্বকবি বিশ্বকবি রবির বাস এই মাটিতে এসে 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 গো বাড়ি আমার রাঙা মাটির দেশে, দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে, বাড়ি আমার রাঙা মাটির দেশে, দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে, বাড়ি আমার রাঙা মাটির দেশে, দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে। তাহলে শুনলেন আমার বাড়ি রাঙামাটির দেশে। এবার হবে আসল কবি গান। একদিকে দিয়েছেন নারী, একদিকে দিয়েছেন পুরুষ, আপনারাই করে দিয়েছেন অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার। আমার পাল্লাদারকে করেছেন নারীর দলের একটা লিডার। তবে ওকে, এই মেয়েটাকে নারীর দলের লিডার বা ওকে পাল্লাদার মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন পার্টির একটা ক্যাডার। কেমন লাফাইছে দেখছেন তো, টেঙ্গারি মাছের মতো। যাক, মনে করুন দেখবেন ডাঁটকে পুটির লাফানি একটু বেশি, তাই না? লাফাক কতক্ষণ পাচ্ছে,
ওরে বেটা ছেলে গেছে মেয়ে পাবে কতক্ষণ নাকি গো? ও দৌড় দেখি তারপর লাল নামের ছাই। তোকে দেখে মনে হচ্ছে পার্টির একটা ক্যাডার। হ্যাঁ গো, শেষ পর্যন্ত দেখবেন এই মেয়েটাই আজকে হবে গো মাডা। এই মেয়েটাই আজকে হবে গো মাডা। হবে গো মাডা। আজ ও থাকে কি আমি থাকি রে, মেয়েটাই আজকে হবে গো মাডা। তবে কোথায় মোদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোথায় আলোচনা রে না না না। কোন জায়গাতে মোদের হবে আলোচনা, হাই গো হবে আলোচনা রে না না। দেখাশোনা করে গেছে শুনুন মহাশয়, বলে ছাদনা তলায় নাকি মেয়ের প্রথম দেখা হয়। আচ্ছা বলুন বাবা, ছাদনা তলায় কি প্রথম দেখা হয় না প্রথম নব সম্বন্ধতে দেখা হয়, নতুন সম্বন্ধতে দেখা হয়? তবে আজকাল আর এই সম্বন্ধ টমন্ধ ধার আর কেউ ধারছে না, তাই না? এখন সব অনলাইন বিয়ে, তাই না? যে যাকে পাচ্ছে বিয়ে করছে। তবে ঠিক আছে, এই বিয়েটা আসতে চুপ কর ভাই, এই বিয়েটা কিন্তু এখন এক পক্ষে খুব একটা খারাপ নয় গো। যে মনে করুন রং নম্বরে মিস কল দিতে পারছে সে মেয়ে পাচ্ছে, আর যে চাকরি পাচ্ছে সে তো পাচ্ছেই। বেকার ছেলে যারা বসে আছে তারা যদি রং নম্বরে মিস কল দিয়ে যদি পাচ্ছে তো পাচ্ছে, আর যারা ভালো ছেলে যারা না পাচ্ছে তারা কিন্তু পড়িয়ে পড়িয়ে মার খাচ্ছে, নাকি বলুন? হ্যাঁ, কত ছেলের বিয়ে হচ্ছে না। তাহলে এটা একদম খুব একটা খারাপ নয়, এটা খুব খারাপ বলা যাবে না। তবে এই নারীর সঙ্গে আমার প্রথম কোথায় দেখা, শোনো, পৃথিবী যেদিন সৃষ্টি হয় নাই জলমগ্ন ছিল, সেই দিনকার প্রথম দেখা মিথ্যা নয় নকল। অনাদির আদি গোবিন্দ যিনি নারায়ণ, ঘটপস্তে ভাসতে ছিলেন মনেরই মতন। একটা ভক্কার স্বরূপ একটা জলবিম্বর মধ্যে ভাসতে ছিলেন অনাদির আদি গোবিন্দ যিনি পরম ব্রহ্ম। এই ভক্কা যখন ফুটে গেল ভেবে দেখুন মনে, তাহা থেকে একটা শব্দ তৈরি হইল ওম শব্দ, জানেন জ্ঞানী জনে। তাহা থেকে একটা শব্দ তৈরি হলো ওম শব্দ, অ হস্যু ম। এই ওম শব্দ হইতে শত রজ তম ত্রিগুণে তিনটি দেবতার জন্ম হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিন দেবতার যখন আমার জন্ম হয়ে যায়, পরম গোবিন্দ আমার কি কর্ম করাই, বাম ভাগে একটা নারী সৃষ্টি করে দিল, প্রকৃতি সৃষ্টি করার বাসনা জেগে গেল। রাধাকে সেদিন আমার সৃষ্টি করে যায়, সেদিন কিন্তু রাধা নামটি ছিল নাই। সেদিনে রাধা নাম ছিল না, এর নাম ছিল আধা। পুরুষের আধখানা অঙ্গ হইতে ইহার জন্ম, তাই এর নাম হয়েছিল আধা। ভক্তরা একে আরাধনা করার জন্য এর নাম দিলেন শক্তি আরাধিয়তে যশা রাধা। এবার রাধা আর কৃষ্ণের সঙ্গে মিলন হয়ে যায়। 5000 বছরে আমার গর্ব ছিল শূন্য মহাশয়। এই নারীটা 5000 বছর গর্ভবতী ছিল, এর সন্তান হচ্ছে না। তখন এই রাধা করলো কি, একটা মুদ্রার দিয়ে পেটের মধ্যে একটা ঘা মারলো, একটা মাংস খণ্ড, একটা অলাবু বা একটা ডিম্ব প্রসব করেছিল সেদিন। সুষ্ঠু একটা সন্তান জন্ম দিতে পারেনি সেদিন। এই মাংস খণ্ডটা বা এই অলাবু বা এই ডিমটাকে যখন জলের মধ্যে যখন ফেলে দিল, সেই দিন একটা পুরুষের জন্ম হয়ে গেল। নাম যার বিরাট পুরুষকে জানে না ভালো। সেদিন এই বিরাট পুরুষের জন্ম হলো এই অলাবুবাই একটা ডিম থেকে। এখানে তোমার আমার জিজ্ঞাসা, হে নারী, তুমি বলছো
পুরুষকে ছাড়া আমি সব করতে পারি। এখানে তুমি আমাকে দেখাবে, তুমি যে 5000 বছর গর্ভ ছিলে, তুমি বলবে, তুমি তো মনে করলে একটা ভালো সুষ্ঠু সন্তান জন্ম দিতে পারতে, কি বাবা পারতো না সেদিন? হ্যাঁ, সেদিন তুমি পেটের ঘা মেরে একটা অলাভ একটা ডিম প্রসব করলে, তুমি বলবে সেদিন থেকে এই নারীর নামে কলঙ্কিত হয়ে গেল এই রাধা। সেদিন বলল, রাধা তুমি একটা ভালো সন্তান জন্ম দিতে পারোনি, জীবনে তোমাকে কেউ কোনোদিন মা বলবে না। দেখবেন সবাই বলে মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, কিন্তু মা রাধা কেউ বলে না। বলে? হ্যাঁ? আর এ যদি মা না হতে পারে, ও আবার বলতে পারে তোমাকেও কেউ বাবা বলে না। আচ্ছা বাবা বলুন তো, আমার বউ যদি ছেলে যদি জন্ম দিতে না পারে, তাহলে আমাকে কেউ বাবা বলবে? তাহলে 10 টাকা আমি কারো বাবা নয়, আমি জগতের পতি, আমি হলাম পতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। আমি হলাম জগতের পতি। তোমাকে জিজ্ঞাসা, হে রাধা, সেদিন তুমি মাতৃ নামে কলঙ্ক রটালে কেন? একটা ভালো ছেলের সেদিন কেন জন্ম দিলে না? সেদিন কেন জন্ম দিলে না? তুমি আমার কাছে বলে সেদিন কেন জন্ম দিলে না? আমাকে বলছেন, পুরুষ তুমি দেখিয়ে দিয়ে যাও এই নারীকে বাদ দিয়ে তুমি কি করেছো। আগে বাস্তবে প্রমাণ দিয়ে আগে। আচ্ছা, নারীকে বাদ দিয়ে আমরা কি করি নাই? আজ যে এখানে গান করছে, এখানে যে প্যান্ডেলটা করেছে, কোন মেয়েটা করেছে বলুন তো বাবা? হ্যাঁ, কে করেছে? পুরুষে করেছে? কোন মেয়ে তো করেছে? করে নাই। এই যে মাইক চালাচ্ছে, কে চালাচ্ছে? মেয়ে তো মাইক চালাচ্ছে নাকি? বেটা ছেলে তো মাইক চালাচ্ছে। হ্যাঁ, তাহলে যদি কিছু করতে পারে তো বেটা ছেলেরাই পারে, মেয়েরা কিচ্ছু করতে পারে না। এটা কেবল এরা দুটো জিনিস করতে পারে। কি বলুন তো? দুটো জিনিস করতে পারে। দুটো জিনিস এরা বলতে বেশি ভালোবাসে। দেখবেন, এক হচ্ছে আনো, দুই হচ্ছে নাই। এক আনো, দুই নাই। এই দুটো ছাড়া নারী জাতি আর কিছু করতে পারে না। কিছু হতে পারে না। তুমি আমার কাছে শুনে, নারী জাতি আর কিছু করতে পারে না। বাবারে বাবারে, আমাকে বলছো বোম ফুটো করবো। হ্যাঁ গো বলেছে, বলছিল না? হ্যাঁ বলেছে। বাবারে, ও যখন বলছে না, বাবারে আমাদের মা গুলার কি হাসি গো, যেন মধু ঝরছে মনে হচ্ছে। আপনাদের বলছিল, খুব ভালো লাগছিল না মা? আচ্ছা বলুন তো, এই মেয়েটির কি জ্ঞান বুদ্ধি নাই? আমাকে বলছে বম ফুটো করবো। আচ্ছা মা, আপনারা কি ওদের সঙ্গে নাকি, ওর দলে নাকি? আপনাদের স্বামীগুলো ঘরে যেয়ে কি বোম ফুটো করবেন নাকি? সদবা নারীর ধর্ম হচ্ছে সকালবেলায় উঠে স্বামীকে একটা করে প্রণাম। কি বাবা, ভুল কথা বলছি? এই নিমগড়িয়া গ্রামে আমি মা একজন বলুন যে আমি সকালবেলায় উঠে আমি আমার স্বামীকে একটা প্রণাম করি? লাঠি মেরে দেবে আর প্রণাম করবে। কেউ করে? কই প্রণাম করবে? বাবা, প্রণাম! সত্যি কথা মা, আপনাদের কি দোষ দেবো গো? আমার ঘরের বউই তো আমাকে প্রণাম করে। হ্যাঁ গো, এত লোক বুঝিয়ে বেড়াইছি, আর আমার বউকেই তো বুঝাইতে পারছি না। কি বলবো? এরা এখন আর প্রণাম করবে না। এরা এখন দরকার পড়লে স্বামীর মুখকে লাঠি মারবে। একদিন আমার ঘরের কথাই বলি, আমি বাইরের নিন্দা কি করিয়ে বেড়াবো। এই মেয়েটা একদিন আমরা দুজনে তখন শুয়ে আছি, বুঝলেন? তা এর এখন কিন্তু এখন ভাইয়ের বিয়ে, ভোরবেলাতে কিন্তু এখন হাতে মেহেন্দি লাগিয়ে নিয়েছে। আমি এখন 4-5 দিন গান করি, এখন খুব ঘুমিয়ে গিয়েছি। আমাকে ডাকছে, ওটো কেন গো রঞ্জিত, ওটো কেন? আমার ঘুমটা একটু বেশি ছিল, আমি ভালো শুনতে পাই নাই। এ তখন দেখছে
তাই তো হাতে মেহেন্দি লাগিয়েছি, যদি এরকম করে ডাকতে যায় তাহলে তো আমার মেহেন্দি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ডাকা যায় কি করিয়ে? গরু বার করতে হবে, গরুকে খড় দিতে হবে, তখন সেই হাতে মেহেন্দি নষ্ট হয়ে যাবে করে সেই পাইয়া সেই বুড়ো আঙুলে করে খুঁচিয়ে খুঁচিয়ে ডাকছে। ওটো কেন গো? সত্যি বলছি বাবা, এরা নারী সত্যি এমন বর্তমানে পরিস্থিতি, এরা স্বামীকে হাঁটা পাইয়া তেল দেবে না, তেলটা এরা মেরে নেবে রে। আমি দেখে শুনে যা বলে হারি যাই। একটা জিজ্ঞাসা করে রেখেছে আমাকে, 1 নম্বর জিজ্ঞাসার উত্তর করেছি। 2 নম্বর জিজ্ঞাসা করেছে যে রাধা রানী কলঙ্কিত হইল, তাই না? কৃষ্ণকে ভালোবেসে রাধা কলঙ্কিনী হইল, তাহলে তুমি বলবে কোন পুরুষটা কোন নারীকে ভালোবেসে কলঙ্কিত হয়েছে? সেই পুরুষটা বাবা কলঙ্কিত হয়নি। আমার বীরভূমেরই ঘটনা। কোথায়? এই নানুরে। ওরে রামী চণ্ডীদাস নানুরেরই হয়। পুরুষ কেমন কলঙ্ক নিয়েছে শুনিবেন সবাই। রামী ছিল ধোকর মেয়ে, সবাই তা জানে। চণ্ডীদাস বামুনের হয়েছেন ছেলে। চণ্ডীদাস ছিল ব্রাহ্মণের ছেলে, আর রামী সে হচ্ছে ধোপার মেয়ে। এই ধোপার মেয়েকে পাওয়ার জন্য, তাকে ভালোবাসা পাওয়ার জন্য চণ্ডীদাস এত ভালোবাসতো, 12 বছর ধরে একটা ছিপ ফেলিয়ে বসেছিল, ছিল না? 12 বছর চণ্ডীদাস কোনো কথা বলেনি, বলেছিল বাবা। এই রামী একদিন বলছে, ঠাকুর তুমি যে ছিপ ফেলেছো তোমার ধারাতে মাছ লেগেছে? বলছে না, আমি 12 বছর থেকে ছিপ ফেলেছি, আমার কোনোদিন মাছের চারেও ঘাটে ওঠেনি, মাছ খায়নি, এই সবে মাত্র চারে উঠেছে। শোনো শোনো ওহে নারী, নারী শোনো শোনো ওহে নারী, আমি তোমার কাছে গাই। সেদিন রামী আর চণ্ডীদাস দুইজনা দুজনকে আমার ভালোবাসে শূন্য মহাশয়। রামীকে নিয়ে আমার ঘরের মধ্যে গেল। ব্রাহ্মণ সমাজ বলছে এই মেয়েকে আমরা মেনে নেব না, কো বলো? ওরে চণ্ডীদাস, এ নিজ জাতির মেয়ে, ধোপার মেয়ে, একে আমরা মানবো না, আমরা হলাম জাতিতে ব্রাহ্মণ। সেই ভালোবাসাকে পাওয়ার জন্য নিজে কলঙ্ক লেপন করে রামীকে নিয়ে ঘর ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। চলে যায়নি? সেই দিনেতে চণ্ডীদাস এই মেয়েটার জন্যই আমার জানি ঘর ছাড়িল, সংসার ছেড়েছিল, জানেন জ্ঞাত জ্ঞানী। সেই দিনে চণ্ডীদাস কলঙ্ক নিজের ঘাটে নিল। একটা মেয়ের মান বাঁচাইবার তরে না, কি বললো? তাহলে তুমি যাহা বলে গেলে আমি শুনিলাম হে থাই। ওরে পুরুষ কোনদিন কলঙ্ক নিল তোমার যা নাই, তুমি জেনে যাও না শুনে যাও না, জেনে যাও না শুনে যাও না। একবার প্রেমানন্দে হরি হরি বলুন না, হরি জেনে বল। যাও না শুনে যাও না। আচ্ছা বাবা, ও যে বলছিল যে তোমাকে বোম ফুটো করবো, আচ্ছা মা গো, যদি কেউ কারো স্বামীকে যদি বোম ফুটো করে ফুটিয়ে যদি মেরিয়ে দিতেন, তাহলে লাভ লোকসান জ্ঞানটা করতে হবে তো আগে। আপনার লোকসান হবে না লাভ হবে? হ্যাঁ, কেউ যদি মনে করে আমার স্বামীকে মেরে দেবো, তাহলে তার অবস্থা কি হবে জানেন? আপনাদের দিকে সেই সাদা বক দেখতে পাওয়া যায়? হ্যাঁ, যখন দেখবেন ওই জমিতে নাঙল বাই, দেখবেন সাদা বক গুলো পোকা খাইতে দেখবেন জমিতে নামে। তাই তাহলে আমি যদি মরে যাই, তাহলে তোর বেশ হবে ওই সাদা বকের মতো, চুপ করে ওই এক কোণে যেয়ে তোকে বসে থাকতে হবে। ব্রাহ্মণের মেয়ে হলে পরে
আর মাছ মাংস সে খাইতেই পাবে না, তাকে নিরামিষ খাইতে হবে, তাই না? তাহলে চিন্তা করে দেখ, আমাকে বোম ফুটো করে ফুটতে হবে না সন্ধ্যেবেলাতে আমার ফাটা পাইয়ে খানিক করে তেল দেবে, কোনটা করবি? ওরে চিন্তা করে দেখে নে না, চিন্তা করে দেখে নে না। ওরে নারী শুনিয়ে যান, চিন্তা করে দেখে